আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত এবং অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আজকে আমরা আলোচনা করব সাইকিয়াট্রির বা মানসিক রোগের প্রাচীন দুটো টার্ম নিয়ে। যদিও এখন সেগুলো সেরকম ব্যবহৃত হয় না, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন মানুষকে চিকিৎসা করি তখন কিন্তু অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই দুটো টার্মকে আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে সাইকোসিস এবং নিউরোসিস। এবং এর বাইরেও মানসিক রোগের আরও বিভিন্ন প্রেক্ষিত নিয়ে আজকে আলোচনা করব। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে আজকে দুজন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ উপস্থিত আছেন। বাংলাদেশে যখন সাইকিয়াট্রি বা এই মানসিক রোগের যাত্রা শুরু হলো, এই শুরুর দিকে তার যে যাত্রী যারা ছিলেন তেমন দুজন সদস্য কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি তাদের দুজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন অধ্যাপক ডাক্তার এইচ.এম. মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এবং আমার ডানে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, সাবেক অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এবং আমি আবারও আমার আবেগ প্রকাশ করছি যে আপনাদের দুজনকে একসঙ্গে আজকের অনুষ্ঠানে পেয়ে। স্যার, আপনার কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। স্যার, আমি প্রথমে মুস্তাফিজ স্যার আপনার কাছে আসছি। এই যে আমরা স্যার সাইকোসিস নিউরোসিস এই শব্দটি নিয়ে আজকে আমাদের পর্ব। আজকে আমরা এই প্রোগ্রাম শুরুর আগে যখন শাহ আলম স্যার সঙ্গে কথা হচ্ছিল, স্যার বলছে যে এইসব শব্দ তো এখন আর আমরা ততটা ব্যবহার করি না বা এখনকার বইপত্রে ব্যবহৃত হয় না। কিন্তু আমরা আবার প্র্যাকটিক্যালি স্যার দেখতে পাই যে না, আসলে যখন কাজ করতে গেলে অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েট করতে হয় যেটাকে আসলে সাইকোসিস না নিউরোসিস। স্যার, আপনি আমাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলবেন কাছে যে সাইকোসিস শব্দটা বলছি খুব বহুল প্রচলিত, আমরা অনেক সময় ব্যবহার করছি। এই শব্দটা বলতে আসলে স্যার কী বোঝায়? ধন্যবাদ। আসলে তুমি তো একটু আগেই বললে যেটা, যে এটা এখনো খুব একটা ব্যবহার হয় না একাডেমিক্যালি। জি স্যার। কিন্তু আমাদের দৈনন্দিন রোগী দেখার কাজে বা রোগীরা যখন আমাদের কাছে আসে, আমাদের মাথায় তখনই আসে যে রোগীটা আমার কাছে আসলো, এর সমস্যাটা আসলে কি সাইকোটিক ধরনের সমস্যা না নিউরো টাইপের সমস্যা, এটা মাথার মধ্যে এসে যায়। তখন আমরা দেখি যে রোগীর কথাবার্তা, আত্মীয় স্বজনের কমপ্লেন বা পারিপার্শ্বিক দেখে আমরা ঠিক করি এটা মোটামুটি নিতে পারি যে আমার রোগীটা কোন লাইনে আছে। এটা তো সাইকোসিস, যেটা আমরা মনে করি যে রোগীটা সাইকোসিস, এই সাইকোসিস কথার অর্থ হলো এই রোগীর মধ্যে এমন কিছু উপসর্গ আছে যে উপসর্গগুলো রোগী উপলব্ধি করে না। আচ্ছা। কিন্তু আশেপাশে যারা আছে তারা উপলব্ধি করে, তারা বুঝতে পারে যে রোগীর মধ্যে এমন কিছু সমস্যা হচ্ছে যেটা সে ফিল করে না, সে মনে করে না, কিন্তু তার জন্য তার সমস্যা হচ্ছে, তার পরিবারের সমস্যা হচ্ছে, সমাজের সমস্যা হচ্ছে, এবং সে এমন ধরনের কিছু সিমটম দেখাচ্ছে যেটা সামাজিকভাবে স্বীকৃত না। সে সমস্যাগুলো, যে সিমটমগুলো, ডেলিউশন এবং হ্যালুসিনেশন, এই দুটো টার্ম আমরা ইউজ করি। যে ডেলিউশন হলো রোগীর মধ্যে এমন একটা বিশ্বাস সে করে থাকে যে বিশ্বাসের সাথে আশেপাশের কেউ শেয়ার করে না। তার এই বিশ্বাসটা এমনই বিশ্বাস যে কোনোভাবে যুক্তি তর্ক দিয়ে সেটাকে সে তার মনের থেকে দূর করানো যায় না। যেমন একটা লোক যে মনে করে যে অমুক লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, অত সে তাকে চেনেও না বা তার সাথে তার কোনো পারিবারিক বা অন্য ধরনের ব্যবসায়িক বা আর্থিক কোনো ইয়ে না, কিন্তু সে বলছে না অমুক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সে আমাকে মেরে ফেলতে চাচ্ছে। কোনো যুক্তি নাই, যুক্তি নাই। সুতরাং এইটাকে আমরা বলি ডেলিউশন। এই ডেলিউশন, বিভিন্ন ধরনের ডেলিউশন আছে, তো মোটামুটি এইটা হলো আমাদের ডেলিউশন, যে ভিত্তিহীন বদ্ধমূল বিশ্বাস। যে বিশ্বাসের কোনো সামাজিক, কোনো রাজনৈতিক বা কোনো রিলিজিয়াস ধর্মীয় কোনো ইয়ে নাই, ব্যাখ্যা নাই সেটার, কিন্তু রোগীর মনোমতে বাসা করে আছে এবং এটার পিছনে সে লেগেই থাকে। এমনকি সে যাকে যে অবিশ্বাস করতেছে সে তার বিরুদ্ধে কেসও করে যায়, মাঝে মধ্যে অনেক সময় থানায় যাচ্ছে, কেস করতেছে, কমপ্লেন করতেছে বিভিন্ন সময় সে। সুতরাং এই একটা জিনিস, সুতরাং রোগীর লোকরা যখন বুঝতে পারে যে এটা তো ঠিক হচ্ছে না, সে তোমার সাথে এসে একসাথে থাকে, তোমার কি ক্ষতি করছে, সে কেন তোমার বিরুদ্ধে সে বলছে তার জমি জমা নিয়ে যাচ্ছে, তার টাকা পয়সা নিয়ে যাচ্ছে, অথচ এগুলোর কোনো ভিত্তি নাই। অনেক সময় রোগী যদি কনফ্রন্ট করা যায়, রোগী রেগে যায়, না এটা আমার কথাই ঠিক। তো এই হলো একটা দিক সাইকোসিসের। আরেকটা হলো হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন হলো রোগী এমন কিছু দেখে বা এমন কিছু শোনে যেটা বাস্তবে নাই। এখানে এই ঘরের মধ্যে একটা রোগী দেখছে এখানে একটা পাখি আছে, অথচ অন্যরা কেউ দেখতে পাচ্ছে না। সে দেখছে এখানে একটা সাপ আছে, অথচ অন্যরা কেউ দেখছে না। এটা হলো বলে আমরা ভিজুয়াল হ্যালুসিনেশন। আরেকটা হলো অডিটরি হ্যালুসিনেশন, মানে শোনে
রোগী শোনে যে তার নামে সমালোচনা হচ্ছে, 2 বা ততোধিক ব্যক্তি তাকে নিয়ে সমালোচনা করতেছে, সমালোচনার কথাগুলো তার কানে আসতেছে, অন্যরা কেউ শুনছে না, কেউ দেখছে না, সে শুনতেছে এই কথাগুলো। এটাকে আমরা বলি অডিটরি হ্যালুসিনেশন। এই অডিটরি হ্যালুসিনেশন এবং ডেলুশন থাকলে আমরা বলি এটা সাইকোসিস। স্যার তাহলে সাইকোসিসের পাশাপাশি যে নিউরোসিস, আপনি যদি আমাদেরকে একটু নিউরোসিসটি বুঝিয়ে বলতেন যে আসলে এই নিউরোসিস বলতে কি বোঝায়? থ্যাংক ইউ। তো নিউরোসিস এখন যদিও টার্মটা একাডেমিক্যালি আসে না, বাট এটা একটা বড় চ্যাপ্টার সাইকিয়াট্রিতে, বড় চ্যাপ্টার ইন দ্য সেন্স যে এটার আন্ডারে অনেকগুলো অসুস্থতা, অনেকগুলো রোগ। মোসাফির স্যার যে জিনিসটা বললেন যে সাইকোসিসে সাধারণত হিতাহিত জ্ঞান, সে যে অসুস্থ সে এখানে সে বুঝে, আচ্ছা, এবং মাঝে মাঝে এত বেশি বুঝে, মাঝে মাঝে ওভার কনসার্ন হয়। তার মানে এখানে তার ইনসাইট আছে, ইনসাইট আছে, এবং সে যে মনে করেন পেটের, মাথার, বুকের নানানবিধ শারীরিক উপসর্গ, এবং বিভিন্নভাবে নানান সময় নানান ডাক্তার, মানে অনেক সময় আমরা বলি যে একই দিনে 2-3 জন ডাক্তারও কনসার্ন করে, এত কনসার্ন। ওখানে একদমই কনসার্ন না, এখানে একদম বিপরীত একটা চিত্র, এবং অনেকে আছে তো আমরা বলি ডাক্তার শপিং করে। হ্যাঁ, তো আমার এক রোগী, সে একই দিনে 3 জন কার্ডিওলজিস্ট দেখাচ্ছে। তো আমার কাছে যখন পাঠাইছে তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই একদিনে 3 জন কার্ডিওলজিস্ট কেন দেখালেন? তো স্যার একটু টেস্ট করলাম রোগটা ধরতে পারে কিনা। তো বিশাল একটা রোগীর মানে সমন্বয় এখানে হয়। যেমন আমরা ধরি অ্যাংজাইটি ডিসঅর্ডারস, এটার আন্ডারে আবার কতগুলো জেনারেলাইজ অ্যাংজাইটি, ফোবিয়া, নানান ধরনের আছে, প্যানিক অ্যাটাক, আবার হিস্টেরিয়া যেটা ছিল এখন কনভার্সন বা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার বলে, এটার আন্ডারে এখন বিভিন্নভাবে ভাগ করা হচ্ছে বইয়ের মধ্যে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এখানে ওই যে বারবার হাত ধোয়া, পরিষ্কার করা বা হয় নাই, সূচিবায়ু যেটা, এটা কিন্তু বেশ কমন আমাদের প্র্যাকটিস এবং বাস্তব জীবনেও। আইসোলেটেড লাইফ যত বাড়তেছে ওদের মধ্যে, মানুষের মধ্যে, বিশেষ করে ইয়াং আমরা দেখি, এবং এরা খুব সেন্সিটিভ, টাচি, এবং খুব কিছু বলা যাবে না, মানে এরকমের একটা ইয়ে থাকে। তো এই ধরনের অনেক রুগী এই নিউরোটিক ডোমিনের মধ্যে আমাদের কাছে পড়ে। তো এরা বুঝে এদের সমস্যা, এরা চিকিৎসাও নেয়। আবার আমি যেটা প্রথমে বললাম যে অনেক সময় বেশি কনসার্ন, বেশি ওভার। আর একটা হেডিং আমরা বলি যে সোমেটিক সিমটম ডিসঅর্ডার, নানাবিধ মানুষ মানে শারীরিক সমস্যা, কিন্তু রুগী মানতে রাজি না যে এটা সাইকোলজিক্যাল। আচ্ছা, হ্যাঁ, তো ধরেন পেটের সমস্যা, বুকের সমস্যা, কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছে, নার্ভের নিউরোলজিস্টের কাছে যাচ্ছে, এবং রিপিটেডলি এক ভদ্রলোক আসছেন, ওনাকে 11 বার এন্ডোস্কোপি করা হয়েছে। তো আমার কাছে খুব পেইনফুল লাগলো যে একটা মানুষকে 11 বার এন্ডোস্কোপি করা লাগে। তো দেখেন, এটা কিন্তু সোমেটিক সিমটম ডিসঅর্ডার। সে আবার কালকে আরেকজন রুগীকে নিয়ে আসছে যে আমি এই এত শর্ট টাইমের মধ্যে ভালো হয়ে গেলাম, এতদিন আমি এতগুলো ডাক্তারকে দেখালাম। এই যে একটা প্রেক্ষাপট, এবং এখানে যে শুধু রুগীর সময় যাচ্ছে, টাকা যাচ্ছে তা না, মানে আননেসেসারি কিছু ইনভেস্টিগেশন, আননেসেসারি কিছু সময়, এবং তার যে কর্মক্ষমতা, তার যে ইয়েটা, সে আসলে বুঝতে পারছে না। ডাক্তারের কাছে গেলেই কিছু পরীক্ষা করাই, রুটিন ঠিক আছে, কিন্তু রিপিটেডলি 11 বার একটা রুগীকে এন্ডোস্কোপি করা, এটা রিয়েলি পেইনফুল আর কি। এখন সাইকিয়াট্রিক ডিজিজ সম্বন্ধে হয়তো ধারণা না থাকার কারণে এটা হতে পারে, আর রুগীরাও অনেক সময় ওভার কনসার্নের জন্য এই জিনিসগুলো হতে পারে। তো নিউরোটিক বা ইয়েটার মধ্যে আবার কারো কারো কোনো মানুষের মধ্যে আমরা বলি নিউরোটিসিজম। তো সব কিছু মিলে লাইফকে এরা হেল করে ফেলে আর কি, শুধু নিজের না। মনে করেন ওয়াইফ বা হাজব্যান্ড একজন অসুস্থ হলে তো পুরা ফ্যামিলি অসুস্থ। তো এই জিনিসটা সাইকোসিসের চাইতে যে কম মানে কষ্ট বহন করে তা না, লাইফ নানানভাবেই হ্যাম্পার হচ্ছে। দেখুন, কতগুলা বেশি ভালো স্টুডেন্ট মনে করেন ওভার কনসার্ন, যারা যে সবই আছে, সবই পারে, এত পড়া পড়তেছে এবং কোনো কিছু এরা বাদও দিতে পারে না, প্রত্যেকটা জিনিসই তাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো এখন সেটা নিচের ক্লাসে সম্ভব, কিন্তু আপনি যদি গ্রাজুয়েশনে আসেন,
এই রকমের লেভেলে তো সব জিনিস মাথার মধ্যে রাখা সম্ভব না। কিন্তু ওর মনে হলো যে এটা বাদ গেল, তাইলে তো আর আমি পারবো না। সব পড়াটার পরে পরীক্ষার সময় সকালবেলা যাবে না, মা আমি কিছুই পারবো না, আমার সব ভুলে গেছি আমি, আমাকে দেওয়া হবে না, আমি ফেল করব পরীক্ষা দিলে। তো দৌড়ে টৌড়ে নিয়ে গিয়ে বসাইলে ঠিকই ফার্স্ট হইতেছে। এই তার মানে তো স্যার এই ক্ষেত্রে রোগীর কষ্টটা আরো বেশি, কারণ সে তার ইনসাইট আছে, বুঝতেছে, সে তার সমস্যাটা সম্পর্কে জানে, রিল্যাক্সই তো করতে পারছে না। ঠিক আছে, যে পেটে হয়তো ক্যান্সার হয়েছে, আমার হয়তো হার্ট ডিজিজ হয়েছে, ডাক্তার ধরতে পারছে না, মানে রিপিটেডলি যে ডাক্তার কাছে রিপিটেডলি যে ইনভেস্টিগেশন হয়, এটা তো কস্ট বেয়ারিং, তাই না? হ্যাঁ, তো এটাতে নানানভাবে মানে পার্সোনাল, ফ্যামিলি, ইকোনমিক সব দিক থেকে তো জীবন ব্যাহত হচ্ছে। স্যার আমি আবার আপনার কাছে আসছি স্যার, এই যে আমরা সাইকোসিস বললাম স্যার, আসলে তাহলে কি ধরনের রোগগুলোতে স্যার মূলত এই সাইকোসিসটাকে মধ্যে ফেলতে পারি আমরা, যে ধরনের রোগ নিয়ে আমরা কথা বলি? ধন্যবাদ। আমরা সাইকোসিস নিউরোসিস সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেলাম। কেমন সাইকোসিসে আমরা বললাম যে তারা জানে না সে রুগী, সে মনে করেন, কিন্তু নিউরোসিস সে বুঝতে পারে সে রুগী, তাহলে কষ্ট কিন্তু বেশি নিউরোসিস। সাইকোসিস তো কষ্ট হয় না, কারণ সে তো বুঝে না সে রুগী যে, সুতরাং তার কষ্ট কম। নিউরোসিসের কিন্তু কষ্ট বেশি, সে বুঝতে পারে তার কষ্ট। অনেক সময় সাধারণ মানুষ তার কষ্ট বোঝে না, আত্মীয় স্বজন তার কষ্ট বোঝে না, তারা মনে করে বোধহয় ভান করতেছে, ইচ্ছে করে করতেছে, এগুলো তার কষ্ট সেক্ষেত্রে আরও বেশি। তো যাক, নিয়ে সাইকোসিস আমরা সাধারণত দুটা রোগী আমরা সাধারণত দেখি, একটা হলো সিজোফ্রেনিয়া আর একটা হলো বাইপোলার ডিসঅর্ডার। তো সিজোফ্রেনিয়া হলো এমন একটা রোগ, যে রোগে মানুষের চিন্তা, মানুষের ইমোশন, তার সব কিছুই অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, এবং এগুলো এতই বেশি অ্যাবনর্মাল হয় যে সেগুলো সাধারণভাবে কোনোভাবে এটা ডেসক্রাইব করা যাচ্ছে না। এবং এইগুলার এগুলোর ভীষণ একটা, বিশেষ করে চিন্তাটা, থটটা এমনভাবে এটা জিওপ্রেডাইজড হয়ে যায় যে সে নর্মাল চিন্তা ভাবনা করতে পারে না। রোগীর তখন মনের মধ্যে কিছু অস্বাভাবিক চিন্তা আসে, বসবাস করে। এই অস্বাভাবিক চিন্তার মধ্যে একটা আমরা একটু আগে বলেছি ডেলুশন, সেটা একটা বসবাস করে। তারপরে আমি একটু হ্যালুসিনেশন ডেভেলপ করে। এর মধ্যে তার মধ্যে আরও কিছু ধরনের অস্বাভাবিক আচরণ, এর প্রেক্ষিতেই মানে ডেলুশন এবং হ্যালুসিনেশনের প্রেক্ষিতেই তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখা দেয়। যে যেমন সে ওই অন্যকে সন্দেহ করতে থাকে, তার বিরুদ্ধে সে স্পাই শুরু করে দেয়, তার বিরুদ্ধে সে থানায় গিয়ে কমপ্লেন করে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তারপরে সে ঠিক মতো হয়তো সব বাড়ির অন্য লোক থেকে সম্পূর্ণ আলাদা থাকতেছে, সবার সাথে সে মিশতেছে না, নিজেকে গুটিয়ে ফেলছে। এই রোগ যখন ধীরে 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 বাড়তে থাকে, তখন সে দেখা যায় সে নিজে নিজে কথা বলা শুরু করে দেয়। তার মানে কি, তার সাথে সে অন্য কেউ কথা বলে, আমরা তখন বলি যে সেলফ ম্যাটারিং হচ্ছে বা সেলফ টকিং করতেছে সে, এবং কি সে নিজে নিজে হাসতেছে, কি শুনতেছে হয়তো সে হাসতেছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো, অনেক সময় রোগীকে আমরা জিজ্ঞেস করি যে আপনাকে গায়েবী কথা কানে আসে, সে বলবে না আমি কোনো কাজ শুনি, অথচ দেখা যাচ্ছে সে নিজে নিজে হাসতেছে, নিজে নিজে কথা বলতেছে। তখন আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে যে এই কী কথা বলো, না আমি তো কিছু বলি না। তার মানে সে নিজে নিজে কথা বলতেছে, বিড়বিড় কথা বলতেছে। আর সবচেয়ে সিজোফ্রেনিয়া রোগী আমরা কিন্তু সবাই দেখি, এই রোগের আমরা সবাই জানি। আমাদের দেশে সাধারণ ভাষায় যাকে আমরা পাগল বলি, এইটাই হলো এই সিজোফ্রেনিয়া। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, সিজোফ্রেনিয়া, কিন্তু পাগল কোনো টার্ম বইতে পারে আমাদের ইয়েতে নাই, এটা আমাদের সমাজে বানাইছে জিনিসটাকে। হ্যাঁ, কিন্তু আসলে এটা হলো সিজোফ্রেনিয়া। এই সিজোফ্রেনিয়া রোগী আমরা খুব এক্সট্রিম পর্যায়ে চলে গেলে আমরা পথে ঘাট হয়ে দেখি এদেরকে, ছেঁড়া জামা কাপড়, নোংরা গভীরে আছে, নিজের ব্যক্তিত্বের প্রতি কোনো ইয়া নাই কোনো। হয়তো একসময় সে একজন প্রফেসর ছিল বা একজন নামকরা লোক ছিল, সে এখন দেখা যাচ্ছে যে নোংরা থাকতেছে, বিড়বিড় করে কথা বলতেছে, অন্যের কাছে টাকা চাচ্ছে বা কারোর সঙ্গে টাকা একাই থাকতেছে। এই ধরনের সিমটম তারা পথে ঘাটে রাস্তাঘাটে এক্সিবিট করে। তো এই রোগগুলোকে আমরা বলি সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া মিনস তার মধ্যে হ্যালুসিনেশন আছে, ডেলুশন আছে, অ্যাবনর্মাল বিহেভিয়ার আছে, তার মধ্যে অ্যাবনর্মাল কিছু আচরণ আছে, এগুলো সব মিলেই তারা এক্সিবিট করে। তাদের ঘুম হয় না, তারা সারা রাত জেগে থাকে, সারা রাত কথা বলে, কিন্তু যখন কেউ সামনে আসে তখন চুপচাপ হয়ে যায় তারা। তো এই হলো আমাদের মোটামুটি সিজোফ্রেনিয়া। আর এর বিপরীতে আছে বাইপোলার ম্যানিক ডিসঅর্ডার। আমি আপনার কাছে বাইপোলার নিয়ে আসবো স্যার, আমাদের একটা বিরতির সময় এসছে স্যার, আমি বিরতির পরে আপনার কাছে ফিরছি। স্যার বিরতির আগে স্যার আপনি সিজোফ্রেনিয়া নিয়ে বলছিলেন এবং তারপরে আরেকটি বলেছিলেন বাইপোলার ডিসঅর্ডার।
স্যার যদি এটা সম্পর্কে একটু বলেন। ধন্যবাদ। বাইপোলার কথাটার মানে হলো বাই মানে দুইটা পোল থাকে এই রোগের। এই দুইটা পোলের একটা পোলে থাকে ডিপ্রেশন, আর একটা পোলে থাকে ম্যানিক ফেজ। তো ডিপ্রেসিভ ফেজ যখন আসে তখন রোগী কথা বলে না, চুপচাপ থাকে, মন খারাপ লাগে, খাওয়ার আনন্দ পায় না, কোথাও যেতে আনন্দ পায় না, কথা বলতে আনন্দ পায় না, আনন্দদায়ক কাজে উৎসব বোধ করে না, চুপচাপ থাকে। এই সমস্যা যদি 2 সপ্তাহের অধিক থাকে তখন আমরা ধরে নিতে পারি সে একটা ডিপ্রেশনে ভুগতেছে। এখন কথা হলো যেটা এখন বাইপোলার ডিপ্রেশন কেন বললাম, দেখা যাচ্ছে ইন লং টার্ম দীর্ঘদিন হওয়ার পরে এই ডিপ্রেশনের পড়া রোগী এক সময় সে ম্যানিক ফেজ দেখায়। ম্যানিক ফেজটা হলো ডিপ্রেশন ফেজের উল্টা। আচ্ছা, এই ফেজে রোগী আগে যেমন রোগী চুপচাপ ছিল, কথা বলতো না, মন খারাপ লাগতো বলতো, এমনকি মাঝে মাঝে ডিপ্রেশন রোগীদের সুইসাইডের চিন্তাও আসে। মন এত খারাপ লাগে, জীবন তার কাছে অসহায় হয়ে যায়, সেই জীবনতে সে আর রাখতে চায় না। এই জীবনে তার কোনো আনন্দ নাই, তার কোনো সাথী নাই, তার কোনো ভবিষ্যৎ নাই। হতাশায় এমনভাবে নিমজ্জিত হয় যে সে সুইসাইড করার পরিকল্পনা করে ফেলে। ঠিক তার উল্টে হলো ম্যানিক ফেজ। ম্যানিক ফেজ আসলে রোগী, যে রোগী আগে কথা বলতো না সে এখন বেশি কথা বলতেছে, যে রোগী আগে চুপচাপ থাকতো, ঘরে থাকতো, কনফাইন্ড থাকতো, সে এখন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে। সে নিজকে তার মুড, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মুড। ডিপ্রেশন রোগী মুড থাকবে ডিপ্রেসড মুড, মাথা নিচু থাকবে, একটা বিশেষ ধরনের ডিপ্রেসড মুড বলি আমরা। আর এখানে মুড কিন্তু থাকবে চেয়ারফুল থাকবে মুড। সে আর জানার সে সমাজের বিরাট কিছু একটা হয়ে গেছে, ফুর্তিতে থাকবে সে, এবং সে খুব এটা কিনবে সেটা কিনবে। টাকা পয়সা তার কাছে কোনো সমস্যাই না, টাকা পয়সার কোনো ব্যাপার না। সে এই প্রজেক্ট হাতে নিবে, ওই প্রজেক্ট হাতে নিবে, কোনোটাই শেষ করতে পারবে না। সে তার কাছে যে কোনো সুপারিশ আসুক সে সুপারিশ করে দিবে, সে যে কোনো কিছু করে দিতে পারে, তার সেই ক্ষমতা আছে। এই ধরনের বিহেভিয়ার সে এক্সিবিট করবে। এই ডিপ্রেসিভ ফেজ অ্যান্ড ম্যানিক ফেজ, এই দুটাকে একসাথেই বলা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার। আর এই বাইপোলার মুড ডিসঅর্ডার আর ওই সিজোফ্রেনিয়া, এই দুটো মিলিয়ে মোটামুটি আমরা সাইকোসিস। থ্যাংক ইউ স্যার। প্রফেসর শাহ আলম স্যার, এই সার্জিটি বললেন যে বাইপোলারের মধ্যে ডিপ্রেশনও আছে, আবার ম্যানিয়াও আছে। আবার স্যার আপনি শুরুতে নিউরোসিসের অনেকগুলো রোগ সম্পর্কেই বলেছেন যে আসলে এটার ভিতরে অনেক কিছুই কাভার করে। তো স্যার আমার প্রশ্ন, স্যার এই ডিপ্রেশনটা, যেমন স্যার যেটা বলেন যে বাইপোলারে ডিপ্রেশন থাকছে, আমরা অনেক সময় দেখি যে বাইপোলার ছাড়া ইউনিপোলার ডিপ্রেশন আমরা পাই। তো স্যার ডিপ্রেশনকে আমরা কোথায় ফেলবো? নিউরোসিসে ফেলবো নাকি স্যার সাইকোসিসে ফেলবো? এটাই কখনো স্যার আপনাদের মধ্যে দ্বিধা তৈরি করে কিনা স্যার প্র্যাকটিক্যাল? না, করে এটা তো একাডেমিক ডিসকাশন পিওরলি। কিন্তু ক্লিনিক্যালি আমরা ডিপ্রেশন যখন দেখি খুব সিভিয়ার ফর্মে যখন আসে, একটা ডিপ্রেশন আছে মেজর এখন যেটা বলে যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে মোস্তাফিজ স্যার যেটা বললেন যে লো মুড, এটা তো এখানে কিছু বায়োলজিক্যাল কিছু সাইকোলজিক্যাল সিমটমস থাকে, কিন্তু মেইন প্যাথোলজিটা হইতে হবে যে ডিপ্রেস মুড, যার ফলে আনন্দ লাগে না, মনে কাজের আগ্রহ লাগে না, দুর্বল লাগে। এখানে দেখেন কয়েকটা বায়োলজিক্যাল জিনিস থাকে, যেমন ডায়াগোনাল ভেরিয়েশন অফ মুড। মেজর ডিপ্রেসিভ ইলনেসে একদম সকালবেলাটা ওয়ার্স্ট ফিলিং ইন দ্য মর্নিং বলে, ইট ইজ টিপিক্যাল। এবং আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং, যেটা ইউজুয়াল টাইম ঘুম ভাঙার তার 1.5-2 ঘন্টা আগে ঘুম ভেঙে যাবে, এবং একবার ঘুম ভাঙলে আর ঘুম আসতে চায় না। দ্যাট ইজ ভেরি পেইনফুল। এবং এরা সকালটাকে দেখে ওয়ার্স্ট হিসাবে, হ্যাঁ, যে একদম এরকম সকাল ফেস করতে চায় না কেউ, যে সে আসলে তো রাত্র 2-3টায় ঘুম ভেঙে গেছে, তারপরে আর ঘুম আসতেছে না। তাই এরকমের একটা জিনিস। তাইলে ওদের সবচেয়ে খারাপ লাগে সকালবেলাটা, এবং সকালের দিকে ঘুম ভেঙে যায়। আর কতগুলো জিনিস হলো যে লস অফ অ্যাপেটাইট হয়, লস অফ লিবিডো হয়, এবং কোনো সময় মেয়েদের মেনস্ট্রাল ডিস্টারবেন্স হয়, এবং অ্যামেনেরিয়া মানে একদম মাসিক বন্ধ হয়েও যেতে পারে। আর ডিপ্রেশনের যে জিনিসটা, মন খারাপ লাগা, ভাল লাগে না, কাজের আগ্রহ লাগে না, হোপলেস লাগে, হেল্পলেস লাগে, আমার দিয়ে কিছু হবে না, নিজের মধ্যে একটা অপরাধ বোধ আসে, আমি একটা পাপী অথর্ব, আমি বেঁচে থাকলে পুরো সংসারটা ধ্বংস হয়ে যাবে, আমি বেঁচে থাকলে দেশটা নষ্ট হয়ে যাবে, এই লেভেলে পর্যন্ত আসে। যখন এই রকমের একটা অ্যাবনর্মাল গিল্ট আসে, সেটাকে আমরা অনেক সময় সাইকোটিক ডিপ্রেশন বলি। এই সময় কিছু কিছু ডিলিউশনও আসে, হ্যাঁ, যে মনে করে যে আমার লিভারটা পচে গেছে,
হ্যাঁ, আমার লার্জ গাট নাই, আমি আর কোনোদিন পায়খানা করতে পারবো না, আমার অন্তর্নালী নাই, এইরকমের বলে। আমাদের এক রুগী বলতো যে আপনি কাকে প্রশ্ন করতেছেন, আমি তো কবরে, আমি তো মারাই গেছি। মানে কি, সে টোটালটা নিজেই নাই, নিহেলিস্টিক ডিলিউশন আমরা যেটা বলি। তারপরে পাপ তো সবাই মানুষ মাত্রই করে, কিন্তু সে মনে করে তার চেয়ে পাপী আর দুনিয়াতে নাই, তার চেয়ে কদর্য দুনিয়াতে নাই। তো এটা একটা ডিপ্রেসিভ ডিলিউশন। মোস্তাফিজ স্যার যেটা বললেন যে ডিলিউশন সিজোফ্রেনিয়াতে এবং বাইপোলারে, কিন্তু ডিপ্রেশনেও কিন্তু ডিলিউশন আসে, তখন এটা সাইকোসিস হয়ে যায়। ঠিক আছে, আবার ওরা হ্যালুসিনেটও করে, দেখেছে দুযোগের আগুন দাউ দাউ করে চোখের সামনে জ্বলতেছে। তো এই সিভিয়ার ফরম্যাটটা তখন কিন্তু আর্জেন্ট হসপিটালাইজেশন, এবং আমাদের একটা ট্রিটমেন্ট মেথড আছে আপনি জানেন যে ইসিটি, তখন এইটা দিলে রুগীটার লাইফ সেভিং একটা ম্যানুভারে চলে। তো এটা আমরা ডিপ্রেশনকে আপনি যেটা কোশ্চেন করলেন যে নিউরোসিসে ধরবো না সাইকোসিসে ধরবো, সো লং হি হ্যাজ দ্য ইনসাইট, আমরা এটাকে নিউরোসিসের মধ্যেই রাখি। আর একটা ডিপ্রেশন আছে, আগে বলতো এখন বলে না, যে নিউরোটিক ডিপ্রেশন। নিউরোটিক ডিপ্রেশনে হয় কি যে এই যে আমরা কয়েকটা জিনিস বললাম যে সকালবেলাটা খারাপ লাগে, আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং, এখানে এর উল্টাটা আর্লি ইনসমনিয়া, মানে ঘুম আসতে দেরি লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইউজুয়ালি আমাদের রুগীরা কিন্তু চেম্বারে মনে করেন রুরাল এরিয়ার লোকজনই তো বেশি আসে, তো এরা কিন্তু আইসাই প্রথমেই শারীরিক উপসর্গগুলো বেশি বলে। তারপরে যখন বলি যে কি মন টন খারাপ লাগে না, তো আমার এক চিটাঙের এক রুগীর কথা মনে পড়ে যে ন লাগে কি রে বা, মানে লাগে না আবার, মানে তো আপনি এটা বললেন না, তো ওই মন খারাপ লাগে এটা যে ডাক্তারকে বলতে হবে, এইটাই কালচারে নাই। এটা কেন স্যার? এটা কি আমাদের এই এটা কালচারাল ব্যাকওয়ার্ড, স্টিগমার সাথে কি স্যার? না, স্টিগমার চাইতেও যে মন খারাপ লাগে এটা ডাক্তার কি করবে? হ্যাঁ, এটা যে একটা সমস্যা হতে পারে, ওই রুগী আমার চিকিৎসাযোগ্য সমস্যা, এই ধারণাটা অনেকের মাঝে নাই যে ওগুলা তো মন খারাপ লাগার, এটা তো ডাক্তার হইলো বুকে ব্যথা, পেটে ব্যথা, জ্বর, গায়ে ব্যথা, গিটে ব্যথা, এগুলা না ডাক্তার। তো মন খারাপ লাগে, অশান্তি লাগে। হ্যাঁ, তো এখন যারা একটু লেখাপড়ায় আগানো বা ইয়ে আছে, এরা অনেকে আসে, ইয়াং ছেলেমেয়েরা বলে আই ফিল ডিপ্রেসড। তো এটা এসে বলে, তো এটা আবার ভালোও লাগে যে তুমি কিভাবে এখানে আসলা, আমার আই ফিল স্যাড, সো আই হ্যাভ কাম হিয়ার। তো এটা একটা দিক, কিন্তু বেশিরভাগ রুগী মোস্ট অফ দ্য কেসই ওরা শারীরিক উপসর্গগুলো আগে বলে। আবার আমার এক রুগীকে তো গাইনির ডাক্তার প্রচণ্ডভাবে বকা দিচ্ছে, বিকজ শি ওয়াজ আনম্যারিড অ্যান্ড শি হ্যাড অ্যামেনেরিয়া, মাসিক বন্ধ হয়ে যায়, কোথায় গিয়ে অকাজ করছিস বল। তো এখন এদের এই চ্যাপ্টারগুলো পড়া থাকলে যে একটা আনম্যারিড মেয়ের যে মাসিক বন্ধ হয়ে যেতে পারে ডিপ্রেশন থেকে, বা ইভেন সিজোফ্রেনিয়া অন্য সাইকোসিস থেকেও হইতে পারে, মানে সেন্ট্রাল মেকানিজম থেকেই জিনিসটা হয়। তো এটা যদি ডাক্তার হিসাবে জানা থাকে তাইলে এই এমব্রেসিং সিচুয়েশনগুলো কম হয়। তো নিউরোটিক ডিপ্রেশনে হয় কি যে ওদেরকে ওষুধ দিয়া চিকিৎসা করার চাইতে সাইকোথেরাপি, কাউন্সিলিং, এই জিনিসগুলো ভালো। তো এখন এই ডিপ্রেশনের একটা হলো মাইল্ড, মডারেট, সিভিয়ার, এরকমের আমরা ভাগ করতাম আগে, আর এটা বলতাম আমরা যে নিউরোটিক, সাইকোটিক। তো সাইকোটিক ডিপ্রেশন থাকলে অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধের সাথে আমরা অ্যান্টিসাইকোটিকও একটু অ্যাড করি, নইলে তো ওই ডিলিউশন এবং হ্যালুসিনেশনগুলো যায় না এক্স্যাক্টলি। আর নিউরোটিসিজমে যত কম ওষুধ দেওয়া যায়, ওকে যত বুঝাইয়া শুনাইয়া এবং সিমটম রিলিভ করার জন্য। আবার আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধের তো বিশেষ করে এসএসআরআইগুলো তো প্রথম দিকে দেখবেন যে সাইড ইফেক্ট প্রোফাইলই প্রথম সাইড ইফেক্ট বেশি আসে, আর ভালো ইফেক্টটা আসতে 4 সপ্তাহ 6 সপ্তাহ লেগে যায়। হ্যাঁ, এই ব্যাপারটা এরকম আমরা মোটামুটি ভাগ করি আর কি। থ্যাংক ইউ স্যার। আমাদের আরেকটা বিরতি নেবার সময় হয়েছে স্যার, বিরতির পরেই ফিরছি। ফিরে আসলাম বিরতির পর আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, মোস্তাফিজ স্যার, আমি আপনার কাছে আসছি। একটু আগে স্যার ডিপ্রেশন বা ডিপ্রেশনের নিউরোটিক বা সাইকোটিক এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এবং সেখানে চিকিৎসার অংশটাও এসছে।
তো স্যার এবং একই সঙ্গে আবার স্যার একটা কনসার্নও দেখিয়েছেন, এই যে মানুষের যে মনের সমস্যা, এটা যে আবার ডাক্তারের কাছে যেতে হবে বা ডাক্তারকে এটা বললে মন খারাপ বা এই মনের সমস্যা ডাক্তারের চিকিৎসা সম্ভব, এই ধারণাটা আসলে আমাদের অনেক মানুষের ক্ষেত্রে পার্টিকুলারলি রুরাল এরিয়াতে আসলে ওইভাবে নাই। তো এর সাথে স্যার স্টিগমার কি সম্পর্ক? মানে এই যে স্যার মানুষের মানসিক, সবাই শুধু শারীরিক সমস্যাটা সম্পর্কেই ভাবে, মানসিক রোগটা সম্পর্কে ততটা ভাবতে চায় না। চিকিৎসকদের মধ্যে অনেক রকম মানে দেখা যাচ্ছে যে স্যার কয়েকটা উদাহরণও দিয়েছেন যে আমরা এইসব ক্ষেত্রে অনেক রকম ভ্রান্ত ধারণাও দেখতে পাই। তো স্যার সেই ক্ষেত্রে স্টিগমার কি রোল স্যার এই ক্ষেত্রে? মানে ধন্যবাদ। তো স্টিগমা যাওয়ার আগে আমি প্রফেসর সালাম ভাই যে সাইড ইফেক্ট সম্বন্ধে একটা বললেন যে রোগীরা বিশেষ নিউরোটিসিস যারা রোগী ভোগে তারা ওষুধ খেলেই সাইড ইফেক্টের ভয়ে ওষুধ খেতে চায় না। তো আমার এক রোগীর কথা আমার মনে পড়ছে, আমার এক রোগী আমার কাছে আসতো, সে খুবই সেন্সিটিভ ছিল। ওষুধ তাকে মেপে মেপে ওষুধ দেওয়া লাগবে, এটা এইটুকু, এটা কাজ করে, এইটুকু, এভাবে সে ওষুধ খাবে। তো 3-4 বছর আমার কাছে আসতো, রেগুলার দেখাইতো, নিয়মিত দেখাইতো। 3-4 বছর পরে সে আমাকে বললো, স্যার কিছু মনে করবো না, আজকে একটা কথা বলি। বলে কি? বলে স্যার আপনি যে আমাকে এতদিন ওষুধ লিখছেন, আমি কিন্তু স্যার একদিন ওষুধ খাই নাই। যাকে খুব মনে পড়লো হঠাৎ করে। তো স্টিগমা যেটা আমরা বলছিলাম, তুমি স্টিগমার কথাটা, স্টিগমা হলো মানে আমরা যে মানসিক রোগকে একটা মানে মানসিক রোগ, এটা প্রকাশ করা যাবে না, এটা বললে সমাজে ক্ষতি হবে, এটা বললে অন্যরা একটু আর্টসকে দেখবেন, অন্যরা একটু ভাববেন যে, আর আমরা যে একটু আগে যেটা বললাম যে মানসিক রোগী মানে মানুষ মনে করে পাগল। তো এমনকি আমাদের চিকিৎসকরা, যেটা তুমি বলছিলে, আমাদের অন্য ব্রাঞ্চের চিকিৎসকরা, তারাও অনেক সময় বলে ফেলে, যদিও অজান্তে হয়তো বলে ফেলেন বা আনকনসিয়াসলি বলে ফেলেন যে আপনি কি পাগল ডাক্তার কাছে গেছেন? কেন পাগল ডাক্তার? আপনাকে ঘুম পাড়িয়ে রাখবে সারাদিন ওষুধ খাওয়াইয়ে। তো এইগুলো ওটা স্টিগমার একটা পার্ট। মানে মানসিক রোগীকে সম্মান না দেওয়া, তাদেরকে হেয় করা, তাকে খাটো করে দেখা, যে রোগী হয়েছে সেই রোগীকে হেয় করা, তার পরিবারকে হেয় করা, এই হেয় করার ভয়টাই হলো স্টিগমা। এই স্টিগমাটার ভয়ে রোগী অনেক সময় প্রকাশ করতে চায় না যে তার রোগ হয়েছে। আমার জানা আছে একজন ডক্টর কুমিল্লা থাকতেন, তার ছেলে সিজোফ্রেনিয়া। সেই লোক ছেলেকে বাড়িতে বেঁধে রেখে চিকিৎসা করতো। আমার কাছে আসছে চিকিৎসার জন্য, বলল যে ডাক্তার সাহেব আপনাকে নিয়ে আসতে পারলাম এই কারণে, আর কারণ আশেপাশের লোকজন বেরোলে বুঝে ফেলবে আমার ছেলের রোগ হয়েছে সিজোফ্রেনিয়া, সুতরাং আমি এখানে বাড়িতে ধরি আজ কয়েক বছর বেঁধে রেখে তাকে আমি চিকিৎসা করতেছি এইভাবে। তো সুতরাং কোথায় আমাদের সমাজ চলে গেছে? একটা রোগের কথা বললে যেখানে সমাজ মানুষ উপকার করবে, দৌড়াই আসবে, সাহায্য করবে, ডাক্তার কাছে নেবে, সেখানে উল্টে তাকে হেয় করতেছে, তাকে খারাপ ভাববে। তারা তাদের সাথে সামাজিকতা, তাদের সাথে পারিবারিক কোনো বিষয়ে যোগাযোগ করে, এগুলো তারা করতে চাইবে না, কারণ আমার রোগী। এবং কি মানসিক রোগী শুনলে কী রোগ সেটা শোনে না তারা। অনেক সময় তারা মনে করে যে মানসিক রোগী পাগল, সুতরাং মানসিক রোগ মানেই পাগল, এদের সাথে এই ফ্যামিলিতে বিয়ে করা, এই ফ্যামিলিতে ছেলে মেয়ে বিয়ে করা সম্ভব না। সুতরাং এইটা হলো এই রোগের একটা স্টিগমা। এই স্টিগমার কারণে এই রোগীরা সহজে প্রকাশ করতে চায় না, থাকলেও বলতে চায় না। যারা আমি মনে করি এই স্টিগমাটা আমাদের আনফর্চুনেটলি আমাদের শিক্ষিত লোকের মধ্যে বেশি। এই যে মানসিক রোগ সম্বন্ধে মানুষের এই বিভিন্ন ধারণা, অমূলক ধারণা, রোগীকে হেয় প্রতিপন্ন করা, রোগীর লোকজনকে হেয় প্রতিপন্ন করা, তাদের সাথে এক ধরনের অন্যভাবে আর্টসকে দেখা, এইটাই হলো স্টিগমা। রোগীদের পার্টিকুলারলি রোগীর কেয়ার গিভারদের একটা কমন প্রশ্ন থাকে যে ওষুধ কয়দিন খাবো, কয়দিন খেতে হবে, সারা জীবন খেতে হবে কিনা। অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে ওষুধ একবার শুরু করলে আমি আর ছাড়তে পারবো না, দেখুন আমি আর ওষুধই খাবো না। তো এই ব্যাপারটা স্যার আপনারা স্যার প্র্যাকটিক্যাল লাইফে কেমন দেখছেন স্যার? মানে এটা কীভাবে ডিল করা যায় আসলে? এই প্রশ্নের কি সরাসরি কোনো উত্তর আছে কিনা স্যার? এখন এটা খুব একেবারে কমন। এবং মনে করেন একটা ডিপ্রেশনের রোগী আসলো, আমরা ওষুধ দিলাম, আমি সাধারণত 2 বা 3 সপ্তাহ পরে আসতে পারি সেকেন্ড ভিজিটে। তো আসার পরে ভালো, মাশাআল্লাহ, কি ঘুম ভালো হচ্ছে, খেতে পারেন, খেতে পারি, মন ভালো লাগছে, হ্যাঁ স্যার একটু ভালো কাজকর্ম করতে পারি। এই 2-3 কথার পরে স্যার ওষুধ কতদিন খাব? যখন আমরা একটা ওষুধ লিখতেছি, এটা হয়ে যায় পাগলের ওষুধ। এই সেম ওষুধই যখন একজন মেডিসিনের স্যার লেখেন, একজন নিউরোলজিস্ট, আপনারা তো জানেন যে নিউরোলজিস্টরা আমাদের সিংহভাগ রুগী দেখেন, বছরের পর বছর দেখেন, এবং ওখানে যখন ওষুধ খায় তখন ওটা তো ব্রেইনের ওষুধ, নার্ভের ওষুধ, ওটা দীর্ঘদিন খাওয়া যাবে, কিন্তু এটা তো পাগলের ওষুধ।
এটা খাওয়ার সাইড ইফেক্ট আছে, এটা খায় ঘুমের ওষুধ। তো কালকেও এক রোগী বলতেছে যে স্যার ওই ঘুমের ওষুধটা তো আমি খাই না, ওটা ছিল কুইটিয়াপিন। তার আমি যে 100 মিলিগ্রাম কি ঘুমের ওষুধ হয়? এটাই ঘুম হয়, ঠিক আছে, দ্যাট ইজ ন্যাচারাল স্লিপ। আপনি স্লিপিং পিল খেলে আপনি এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেতেন, এটা তো দীর্ঘদিন খেলে ডিপেন্ডেন্ট হবে না। এটাই আপনার দুইটাই কাজ করতেছে, মানসিক রোগটাও দেখতেছে, ঘুমটা আপনি বোনাস হিসাবে পাচ্ছে। ও আচ্ছা তাই নাকি, আমি তো মনে করলাম এটা ঘুমের ওষুধ। তো আমি এবার মাঝে মাঝে দুষ্টামি করে জিজ্ঞেস করি যে আপনি যে ওয়েটিংয়ে দেখলেন যে রুগীরা বসে আছে, সবাই তো বালিশ নিয়ে আসছে না? কই না। তো আমি কেমনে বুঝলেন কেমনে যে এগুলা ঘুমের ওষুধ? আর আপনি যে ঘুমাইতে পারেন না সেটা তো আপনিই বললেন যে আপনার ঘুম হয় না, তো আবার বলতেছেন ঘুমের ওষুধ দিবেন না। কোনো একটা জায়গায় কোনো সময় দোকানদাররা, কোনো সময় অন্য ফিজিশিয়ানরা এরা বলে ফেলে যে এগুলো কিন্তু বেশি দিন খাইলে, এই ডাক্তারের কাছে গেছো, এই ডাক্তারে তো মানে মাথা খারাপের ওষুধ দেবে, তোমার মাথা যেটুক আছে ওটুকু আরও খারাপ করে দেবে। তো দিজ আর দ্য আনফর্চুনেট পার্ট। এখন মনে করেন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিজঅর্ডার, স্যার বললেন যে এটা ম্যানিক ফেজ আছে, ডিপ্রেসিভ ফেজ আছে। এখন একটা জিনিসগুলো যেটা টেক্সট বইয়ে আছে সেটা তো আপনি জানেন যে এটা তো একটা রিসার্চ ওয়ার্ক। হ্যাঁ, মনে করেন আমরা যদি সিভিলাইজেশনের বয়স ধরি 500 ইয়ার্স, তাইলে এই 500 ইয়ার্সের রিসার্চ প্রোটোকলে যেটুকু আসছে যে একটা পেশেন্ট ডিপ্রেসিভ রিকভার করার পরে মেনটেনেন্স ডোজ হিসাবে আগে বলতো 6 মাস, এখন 1 বছর খেতে হবে, নইলে রিল্যাপসটা হবে। তো ইট ক্যান বি গুড টেকনিক। আমি এমনি বলতেছি যে হ্যাঁ ঠিক আছে বন্ধ করে দেন, আবার তো খারাপ হলে আবার আমার কাছেই আসবে। তো আমরা যে জানটা দিয়ে বুঝাইতেছি যে ভাই নেক্সট আর একটা অ্যাটাক ওয়েট করতেছে আপনার জন্য উইদিন 1 ইয়ার, তো এইটা যাতে না আসে, এটা যাতে দূরে সরে যায়, সেইটার জন্য আমি বললাম যে ডায়াবেটিসের রুগী কি ওষুধ বন্ধ করেন না? ডায়াবেটিস তো অন্য জিনিস। তার মানে কি শারীরিকটা রোগ, মানসিকটা রোগ না। এই জায়গাটায় বোঝানো এবং কাউন্সেলিং করা অনেকেই বোঝে। অনেকে বোঝে কি মানে 2-3টা অ্যাটাক খাওয়ার পরে বোঝে যে হ্যাঁ মুড স্টেবিলাইজার বন্ধ করা যাবে না। তাহলে 3 বছরে 3টা অ্যাটাক হয়েছে, আমি বললাম যে লিথিয়ামটা খেতে হবে, আপনি বারবার এই অ্যাটাক হবে, পরে কিন্তু ওষুধে ধরতে চাইবে না। ও আচ্ছা তাই ওইভাবে গিয়ে বুঝে যে ওষুধ ছাড়লে খারাপ লাগে। ওরাও ট্রায়াল অ্যান্ড এরর করে। আর সারের রোগী তো বিখ্যাত 3 বছরই খায় নাই। তো এই যে এটা এগুলো কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যেই পড়বে। তো জিনিসগুলো হচ্ছে কি এই যে আমরা হয়তো কনভিন্স করতে পারি না, আরও মনে হয় কি টাইম দেওয়া দরকার। আর মানুষ এখন গুগল হওয়ার কারণে এত গুগল করে যে আমাদের চাইতে ওদের ওষুধের সাইড ইফেক্ট সম্বন্ধে নলেজ অনেক বেশি, সেটার কারণেও খেতে চায় না। যারা যত লিটারেট তাদের মধ্যে স্টিগমা মনে হয় কি বেশি আনফর্চুনেটলি। আবার আমাদের সাধারণ যে রুগীগুলো ইলিটারেট বা গ্রামীণ যে রুগীগুলো, এরা আসেও ভালো এবং কমপ্লায়েন্সও ভালো, এবং যে বলে অনেকে পয়সার কারণে কাছে গরিব মানুষ ওষুধ করতে পারি না, সেই জন্য বন্ধ করে দিছিলাম, আবার রিল্যাপস হইলে আবার চলে আসে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা আবার স্যার আমাদের সর্বশেষ বিরতির সময় এসছে, স্যার বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসছি। প্রফেসর মুস্তাফিজ স্যার, আমি আপনার কাছে আবার আসছি। তো আমরা তো স্যার যে স্টিগমা নিয়েও কথা বললাম, আরেকটা প্রশ্ন কিন্তু এটা আবার স্যার আমাদের অনেকটা আমাদের রুরাল এরিয়া থেকেই প্রশ্নটা পাই, এডুকেটেড শ্রেণীর মধ্যেও পাই, যে এই বিয়ে দিলে সমাধান আছে কিনা, বা এই বিয়ে দিয়ে দিব কিনা, বা বিয়ে দিলেই বোধ হয় এই তার সাইকোসিস বা এই ধরনের রোগগুলো বোধহয় ভালো হয়ে যাবে, এরকম একটা ধারণা থাকে। কেমন যেন দেখা যাচ্ছে খুব অস্থির হয়ে যায় কীভাবে বিয়ে দেওয়া যায়, অনেকটা তথ্য গোপন করে। তো স্যার এই বিষয়ে স্যার আপনার কি বক্তব্য স্যার? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের দেশে ধরতে গেলে যে জনসংখ্যা আছে সবাই ডাক্তার। আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করবে, তারা আলাপ করবে, একজন স্পট করে একটা উত্তর দিয়ে দিবে, এই তোমার এটা হয়েছে, এই তোমার লিভার গেছে, এই তোমার ফুসফুস সমস্যা হয়েছে, এই তোমার অ্যাসিডিটির সমস্যা, মানে তারা ডায়াগনোস একটা সাথে সাথে করে ফেলবে তারা একটা। ঠিক মানসিক রোগের ক্ষেত্রে ঠিক তাই। বেশিরভাগ গ্রামের লোক তারা মনে করে যে বিষ শাদী দিলে মানসিক রোগ ভালো হয়ে যায়। এটা একটা মানুষের মধ্যে একটা বদ ধারণা আছে অনেকেরই। সুতরাং তারা মনে করে যে তাই তো ছেলেকে বোধহয় বিয়ে শাদী করে দিলেই রোগী ভালো হয়ে যাবে। না, কথাটা একদম মোটেও ঠিক না। রোগের সাথে আমরা বলি যে ভাই আপনার রোগের সাথে আপনার বিবাহের কোনো সম্পর্ক নাই। বিয়ে যেমন মানুষ করে তার
পরিণত বয়সে সামর্থ্য অনুযায়ী সময়ভাবে সে বিয়ে করে। এখানেও ঠিক তাই, আপনার রোগী যদি সুস্থ হয়, সে যদি কোনো ভালো কাজ করে, তার যদি কোনো ইনকাম থাকে, সে বিয়ে করতে পারবে। কিন্তু কোনোভাবেই রোগ মানসিক রোগ ভালো করে না, বরং যেটা আমরা বলেছি একটু আগে, সিজোফ্রেনিয়া বা অন্য কোনো সাইকোসিসের ক্ষেত্রে রোগ বিয়ে করলে রোগ আর বাড়বে আরও। কারণ বিয়ে করা মানে একটা সামাজিক দায়িত্ব নেওয়া, একটা মেয়ের দায়িত্ব নেওয়া, একটা সামাজিক বার্ডেন নেওয়া, একটা পারিবারিক বার্ডেন নেওয়া। সুতরাং সেই বার্ডেন তো সে নিজকে রোগী ভাবে না, নিজের সম্বন্ধে তার কোনো আইডিয়া নাই, নিজের কি করবে তার কোনো ঠিক ঠিকানা নাই, সে কীভাবে আর একটা মেয়ের বোঝার কাঁধে নিবে সে। সুতরাং সেইভাবে যদি এই অবস্থাতে বিয়ে করে, তাহলে রোগ আরও বেড়ে যাবে। আরও কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, যদি বিয়ে দিতে পারেন, রোগী ভালো আছে, সুস্থ আছে, ওষুধ খাচ্ছে, হ্যাঁ বিয়ে দিতে পারেন। কিন্তু যে পরিবার বিয়ে করে তাদেরকে জানাইতে হবে, গোপন করবেন না। কারণ গোপন করলে যদি তারা কখনো জানতে পারে যে মেয়েটা বা ছেলেটা ওষুধ খাচ্ছে, তখন তো অপরপক্ষ জিজ্ঞেস করবে কেন ওষুধ খাচ্ছ, কী কারণে ওষুধ খাও। একদিন দুজন গোপন করলেও তো আসলে আলটিমেটলি তো প্রকাশ পাবে যে আমার এই রোগ আছে। তো আপনি রোগটা তো আমরা আগে বলেন নাই কেন, বরং তখন আরো সম্পর্কের অবনতি হওয়ার একটা ওই যে এখানে আবার স্টিগমা একটা কাজ করে, রোগী এই রোগী তো মানসিক রোগী, সুতরাং এই মানসিক কেন বিয়ে দিলাম কেন আমরা। সুতরাং এই যখনই তারা জানবে, তখন তারা কী করলে তারা অপরপক্ষকে ব্লেম দিবে, তারা চিটিং বলে আমাদের সাথে চিটিং করা হয়েছে, আপনাদের ছেলে বা মেয়ে অসুস্থ, আমাদেরকে জানান নাই। দেখা যায় দুই ফ্যামিলির মধ্যে একটা রেশারেশি শুরু হয়ে গেল, ঝগড়াবাজি শুরু হয়ে গেল, এবং এক পর্যায়ে দেখা যায় বিয়েটাও ভেঙে যাচ্ছে। এবং বলো স্যার বিয়ে হয়েছিল, কিন্তু স্যার কিছুদিন পরে সে মেয়ে চলে গেছে। কেন? মেয়ে বলছে আপনাদের ছেলে তো পাগল, আমার কাছে বিয়ে দিয়েছেন কেন, আমরা চলে যাই না। সুতরাং বিয়ে ভেঙে যায়। তো সুতরাং বিয়ে কোনো অবস্থাতেই মানসিক রোগের উপকার করতে পারে না। বিয়ে কোনো মোট কথা, বিয়ে কোনো রোগের উপশম না, এটা কোনো ওষুধ না। বিয়ে হবে, বিয়ে নর্মাল যেভাবে মানুষ দরকার তাদের হবে। তবে এক্ষেত্রে মানসিকদের ক্ষেত্রে সব কিছু জেনে শুনে বিয়ে দেওয়াটাই উত্তম হবে। থ্যাংক ইউ স্যার। প্রফেসর শাহ আলম স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আমার খুব ভালো লাগছিল স্যার, আমার মনে হচ্ছিল যে এই আড্ডাটা যদি আরও অনেকক্ষণ চালানো যেত, আমরা আরও অনেক ইনসাইট পেতাম। তো স্যার, আপনারা তো, আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে আপনারা বাংলাদেশের সাইকিয়াট্রিকে আজকে এই পর্যায়ে আনার এই জার্নিতে আপনারা শুরু থেকেই ছিলেন স্যার। তো স্যার, এখন কেমন দেখছেন, বা আমি যদি আরও প্রিসাইজলি প্রশ্নটা করি স্যার, এই প্রশ্ন আমরা আমাদের অতিথি প্রায় সবাইকেই করে থাকি স্যার, আরও 10 বছর পরে যদি আমি বলি স্যার, আপনি বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে কোথায় দেখতে চান স্যার? পুরা সাইকিয়াট্রিক যে সার্ভিসটা, আসলে সাইকিয়াট্রিক কেয়ার, মানসিক রোগের চিকিৎসাটা, এটা আসলে তো একটা টিম ওয়ার্ক। যতই আপনি সাইকিয়াট্রিস্টের সংখ্যা বাড়ান, আপনি মনে করেন কানাডা বা আমেরিকাতে হাইয়েস্ট নাম্বার অফ সাইকিয়াট্রিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোলজিস্ট আছে, তারপরেও কিন্তু মানে গ্যাপ ইন ট্রিটমেন্ট দেয়ার। এখন আইডেন্টিফিকেশন, সোশ্যাল সিস্টেম, আমাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, এটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে আগাতে হয়। তো যারা টপ র্যাঙ্কিংয়ে আছে হেলথ সার্ভিস ডেলিভারিতে, তাদেরও সার্ভিস ডেফিসিট। আপনি দেখেন, যদি আপনার আত্মীয় স্বজন থাকে বিদেশে, আলাপ করবেন যে একটা সাইকিয়াট্রিস্টকে অ্যাপয়েন্টমেন্ট পেতে 2-3 মাস লেগে যায়। তার মানে কি নাম্বার অফ সাইকিয়াট্রিস্ট অপ্রতুল, কিন্তু তাদের কিন্তু পপুলেশন প্রপোর্শনেটলি সাইকিয়াট্রিস্ট হাইয়েস্ট। আচ্ছা, বিকজ আমার এক ফ্রেন্ড আছে নিউজিল্যান্ডে, ও বলল যে ওরা ম্যাক্সিমাম একদিনে 6টা রুগী দেখতে পারে। আচ্ছা, ভেরি স্ট্রাকচার্ড। আর আমরা কতটা দেখি, এটা কি রুগী দেখা হয় না খালি আসেন যান এই রকমের হয় জিনিসটা। তো আমার এক সময় 93-র দিকে WHO রিজিওনাল হেড যে ছিল, ডক্টর শেল অর সামওয়ান ইন দিল্লি, তো বলল যে তোমরা প্রফেসর হইয়া তো কমিউনিটি যে সার্ভিসটা, এটা এর দেওয়ার জন্য তো তোমাকে দরকার নাই। তো উনি তার অভিজ্ঞতা বলল যে সে আফ্রিকাতে কাজ করছে, সাইকিয়াট্রিক নার্স ক্যান প্রোভাইড কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিসেস। তো আমরা বলতে চাচ্ছি কি যে আমাদের যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে, জেনারেল প্র্যাকটিশনার যারা আছে, যারা মানে MBBS ডাক্তার লেভেলে ডিস্ট্রিক্ট হসপিটাল বা উপজেলা হসপিটালে বা একদম রুরালে যারা কাজ করতেছে, আমরা চাচ্ছি যে ওরা একটু সাইকিয়াট্রি পড়ুক। আচ্ছা, ঠিক আছে, তো তাদেরকে ট্রেন আপ করা। হ্যাঁ, তাদেরকে ট্রেন আপ করা ডেফিনেটলি। সাইকিয়াট্রিক চ্যাপ্টার ইজ দেয়ার। কালকে আমার ইন্টার্নিরা বলতেছে যে স্যার এত ভ্যারাইটিস কেস আসে,
কারিকুলামে আমরা যতই দেই, পরীক্ষায় হোয়াট ইজ কল ডিলিউশন, হোয়াট ইজ কল হ্যালুসিনেশন, এটা ওটা এত শিখলো, কিন্তু আসলে ডিলিউশন থেকে যে কিলিং হইতে পারে, হ্যালুসিনেশন থেকে যে সুইসাইড হইতে পারে, এটা কোন লেভেলের মানে স্ট্রেংথ বিয়ার করে একটা ডিলিউশন এবং হ্যালুসিনেশন, এটা রুগী না দেখলে তো তার মাথায় আসে না। আর ক্লিনিক্যাল এক্সপোজারের তো কোনো মানে অল্টারনেট কিছু নাই। এখন ম্যাক্সিমাম জায়গায় ওয়ার্ড নেই, ম্যাক্সিমাম জায়গায় মানে ওরা দেখতেই আসে না, পড়তেছে, পড়ার কাজ, পাস করার জন্য পড়া আর প্র্যাকটিক্যাল পড়া। আমরা যেটা দেখতে চাচ্ছি যে সব লেভেলের, বিশেষ করে নিউরোলজিস্ট পার্টিকুলারলি আমি বলি যে আমি সিনিয়র স্যারদের বলছিলামও যে ওদেরকে আমাদের সাইকিয়াট্রিতে 2 মাসের জন্য প্লেসমেন্ট করা যায়, সো দ্যাট দে ক্যান হ্যাভ এ স্ট্রাকচার্ড আর এই জিনিসগুলো যদি কম্প্রিহেন্সিভ না হয় তাইলে আসলে সার্ভিসটা পুরা দেয়া যাবে না। থ্যাংক ইউ স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রামের একদম সবশেষ পর্যায়ে চলে এসেছি। স্যার নিশ্চয়ই সামনের কোনো প্রোগ্রামে আপনাদেরকে আবার পাবো। আপনারা ভালো থাকবেন। দর্শক মণ্ডলী, আমরা এই নিউরোসিস সাইকোসিস বা এর বিভিন্ন প্রেক্ষিত এবং আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে কিন্তু আলোচনা করলাম। আমরা আশা করব এই ধরনের আলোচনার মধ্য দিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে, বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণের ব্যাপারে মানুষের উদ্যোগ বাড়বে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।